তীব্র সংকট এবং পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি। এই বাস্তবতা আমাকে গভীরভাবে বিচলিত করেছিল এবং সেই কারণে প্রধান বিচারপতির দায়িত্ব অধিষ্ঠিত থেকেও আমি আইন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় বরাবর ধারাবাহিকভাবে পত্র প্রেরণের মাধ্যমে বিষয়গুলির জরুরি নিষ্পত্তির তাগিদ দিয়েছি। প্রথমবারের মতো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ ও গাড়ি সেবা নগদায়ন নীতিমালা 2024 প্রণীত হয়েছে। এর পাশাপাশি বিচারকদের আবাসিক, দাপ্তরিক ও যাতায়াতকালীন নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক অনুস্মারক এবং নীতিগত মতামত প্রেরণ করেছে। প্রিয় সুধী, আমি নিঃসংকোচে স্বীকার করি যে বিচারকদের জন্য উপযোগী কর্মপরিবেশ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে আমাদের এখনো একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। এই ক্ষেত্রটিতে আমার উত্তরসূরির বিশেষ মনোযোগ ও অগ্রাধিকারমূলক বিবেচনা প্রত্যাশা করছি। রাষ্ট্রের আর্থিক সামর্থ্য এখনো কোনো অন্তরায় নয় বলে আমি দৃঢ়ভাবে মনে করি। প্রয়োজন কেবল আমাদের দৃষ্টিভঙ্গির রূপান্তর। নাগরিকের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে বিচারকদের অবদানকে যথার্থ মর্যাদায় উপলব্ধি করা দরকার। এই প্রয়াসে আমাদের অগ্রগতির পথে এতদিন যে বাধাটি বিদ্যমান ছিল, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। অধ্যাদেশের ধারা 8-এর অধস্তন আদালত, প্রশাসনিক ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও কারিগরি প্রকল্পসমূহের চূড়ান্ত নিরীক্ষা ও সুপারিশ প্রদানের উদ্দেশ্যে একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠনের বিধান রয়েছে। ইতোমধ্যে আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ রেজাউল হক মহোদয়ের সভাপতিত্বে 8 সদস্য বিশিষ্ট সেই কমিটি গঠন আমি করে দিয়েছি। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে 50 কোটি টাকা পর্যন্ত প্রাক্কলিত ব্যয় অনুমোদনের ক্ষমতা প্রধান বিচারপতির নিকট এককভাবে ন্যস্ত রয়েছে। আমি কমিটির বর্তমান সভাপতি এবং আমার উত্তরসূরিকে অনুরোধ জানাব, দ্রুততম সময়ে সারা দেশের সকল বিচারকের এজলাস সংকট নিরসন, আধুনিক খাসকামরা নির্মাণ, সহায়ক কর্মচারীদের জন্য যথোপযুক্ত কর্মপরিবেশ এবং বিচারপ্রার্থী জনগণের জন্য আদালতে অবাধ বিচরণ ও বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রকল্পসমূহ গ্রহণ করা হোক। কৃচ্ছ সাধনের নামে বিচারকদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখার পুরনো নীতি পরিত্যাগ করতে হবে। একটি সুসজ্জিত আদালতের পরিবেশ কেবল বিচারকদের ব্যক্তিগত আয়েস ও অনুভূতি বিষয় নয়, বিচারকগণের আবাসন সংকট নিরসনের একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত বদলির বিষয় বিবেচনায় নিয়ে সম্পূর্ণ সুসজ্জিত বাসগৃহ নির্মাণ করতে হবে। বিচারকদের বোধ, ভারসাম্য, নৈতিকতা বজায় রাখতে সুস্বাস্থ্যকর পরিবেশ থাকা জরুরি। বিচারক যদি নিজেকে আত্মিক ও মানসিক প্রশান্তি এবং সুস্থ জীবনচর্চায় প্রতিষ্ঠিত করতে না পারেন, তবে ধৈর্য, সহিষ্ণুতা ও ন্যায়বোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যায়। সম্মানিত বিচারকগণ, আপনাদের উন্নত জীবনমান ও কর্মপরিবেশের প্রতি প্রত্যাশা কখনোই ব্যক্তিগত ভোগ, আত্মতুষ্টি কিংবা সামাজিক মর্যাদা অর্জনের লক্ষ্য হতে পারে না। এর অন্তরে থাকতে হবে বিচারিক সক্ষমতা উন্নয়ন, জ্ঞান চর্চার সম্প্রসারণ এবং উচ্চমানের কর্মদক্ষতা অর্জনের সৎ প্রেরণা। এটি অনস্বীকার্য যে বাংলাদেশের বিচার ব্যবস্থায় চাকুরিকালীন প্রশিক্ষণ সংস্কৃতি এখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছেনি। প্রায়োগিক প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা এখনো একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারিনি। তবে বিদ্যমান সুযোগের ন্যূনতম সদ্ব্যবহারের ক্ষেত্রেও বিচারকদের বড় অংশের অনীহা ও কার্পণ্য পরিলক্ষিত হয়। অতএব আপনাদের প্রতি আমার অনুরোধ, জ্ঞান অর্জন ও পাঠ অভ্যাসকে যেন আপনারা জীবনের পরম দায় হিসেবে গ্রহণ করেন। অধ্যয়ন, গবেষণা ও বিচার চর্চার অভিজ্ঞতা উন্নয়নে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখুন। কেবল কর্মসম্পাদন নয়, বরং কর্মের উৎকর্ষ অন্বেষাই হোক আমাদের সকল প্রচেষ্টার প্রাথমিক ভিত্তি। প্রথাগত পড়াশোনার বাইরে এসে আমি আপনাদেরকে সমাজ
সংস্কৃতি, নৃতত্ত্ব, ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তার জগতে জ্ঞানের পরিধি বিস্তৃত করতে অনুরোধ করছি। পবিত্রতার এই পর্দা আমাদেরকে সকল জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটি মিথ্যে আশ্বাস দিয়ে আসছে। এই অনুপস্থিতির প্রতিবিধান করতে আমরা বিচারকদের জন্য বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেছি, কিন্তু বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সংক্রান্ত কাজে রাষ্ট্রপতির পক্ষে প্রয়োজনীয় সকল কাজ এখনো নির্বাহী কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয় বলে এই নীতিমালা আলোর মুখ দেখেনি। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর ধারা 7 যথাযথভাবে কার্যকর করে পরবর্তী গেজেট প্রজ্ঞাপন যখনই প্রকাশিত হবে তার সাথে সাথে বিচারকদের বদলি ও পদায়ন সম্পৃক্ত বঞ্চনা ও বৈষম্য অনেকাংশেই লাঘব হবে বলে আমি মনে করি। রোডম্যাপ ঘোষণার সময় আমি স্পষ্টভাবে উল্লেখ করেছিলাম যে বিচার বিভাগ নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধাই হবে একমাত্র নির্ণায়ক মানদণ্ড। আমাদের ক্ষীয়মান বিচার বিভাগ নিয়ে বহুদিন ধরেই বিজ্ঞ আইনজীবী ও বরেণ্য বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব মাহমুদুল ইসলাম তার এক সুপরিচিত গ্রন্থের মুখবন্ধে লিখেছিলেন, and I quote, বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ এই কঠোর বাস্তবতা আমিও প্রত্যক্ষ করেছি। সেই উপলব্ধি থেকেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করি। অধ্যাদেশের ধারা 6(2)তে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সাংবিধানিক যোগ্যতার পাশাপাশি যে সম্পূরক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা হল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রশিক্ষণ। 2, আইনের নির্দিষ্ট কোনো শাখায় বিশেষ জ্ঞান ও পারদর্শিতা, স্পেশালাইজেশন। উক্ত বিধিমালার আলোকে সর্বশেষ 232টি জেলা জজ পদমর্যাদার পদ সৃজিত হওয়ায় বিচার বিভাগের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীনভাবে একসাথে 826 জন বিচারক পদোন্নতি লাভ করেছেন। সেই সাথে আমি আশা রাখি খুব শীঘ্রই আমাদের প্রস্তাবিত কমার্শিয়াল কোর্ট অধ্যাদেশের আলোকে আরো প্রায় 70টি বিচারিক পদ সৃষ্টি হবে এবং বিচারকের সংখ্যার অনুপাতে মামলার পরিমাণ কমাতে সাহায্য করবে। সম্মানিত সুধী, এতক্ষণ আমি বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে আমার সময় গৃহীত পদক্ষেপ সমূহের কথা বলেছি। এর পিছনে কোনো ব্যক্তিগত সাফল্য দাবি করা আমার উদ্দেশ্য নয়, বরং এই প্রয়াসের মূল অনুপ্রেরণা হলেন এদেশের সাধারণ মানুষ। তাদের প্রতি আমার দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই আমি আজকে সবাইকে আবারও সমবেত করেছি। যদি এই ফলস্বরূপ আপনাদের জন্য কোনো কিছু অর্জিত হয়ে থাকে তবে তা কেবল আমার একা কৃতিত্ব নয়, বরং আমি গভীরভাবে ঋণী সেই পূর্বসূরীদের কাছে যারা তাদের প্রবন্ধ, বক্তৃতা, গবেষণা এবং যুগান্তকারী বিভিন্ন রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণের ভিত্তি নির্মাণ করেছিলেন, আমাদের চিন্তা ও কর্মের দিক নির্দেশনা প্রদান করেছিলেন। একইভাবে আমি আমার পরবর্তীদের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতি নিঃসংশয়ে গভীর আস্থা রাখি। একটি সুন্দর ভবিষ্যৎ যাত্রার জন্য আরো কয়েকটি দিক নির্দেশনা প্রদান করাকে আমি আমার দায়িত্বের অংশ মনে করি। Next level, well done, side by side, free.